আমরা ছোটবেলা আমাদের গ্রাম বাংলায় যা দেখেছি এবং সেই সংস্কৃতির চর্চাটা গ্রাম বাংলায় নাই। আমরা জেলা হেডকোয়ার্টার, থানা হেডকোয়ার্টারে ভোরবেলা এবারে ওবারের থেকে কণ্ঠ বেশি আসতো, গানের রেওয়াজ হতো, সেগুলো কিন্তু উদাও হয়ে গেছে। খুব ছোট্ট গণ্ডির মধ্যে এখন এটা টিকে আছে এবং এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সবসময় সচল থাকলে তাহলে আমাদের এই চর্চাটা আরো বৃদ্ধি পাবে। কারণ আমার জাতীয় সংস্কৃতির অংশ নৃত্যকলা, গান, গল্প, কবিতা, প্রবন্ধ, এগুলো কিন্তু এটুকু কিন্তু সংস্কৃতির মূল পরিচয় না। আমাদের হাজারো বৎসরের লালিত যে সংস্কৃতি, এই সংস্কৃতির মাধ্যমে আমি আরেকটা আলাদা জাতি সেটা পরিচয় দেয়। এটা সংস্কৃতির একটা জাতির গল্প। আপনি আপনাকে দেখেন না, অন্যকে দেখেন। আপনি যখন আয়নার সামনে দেখবেন, দাঁড়াবেন, তখন আপনি আপনাকে দেখবেন। সুতরাং একটা জাতি থেকে আরেকটা জাতি যে আলাদা, তার মূল মাপকাঠিটা সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে সেই যে জাতির সত্তার মধ্যে ভাষা থাকবে, তাই না, ধর্ম থাকবে, তারপরে আমাদের হাজারো বৎসরের যে নানা ধরনের সংগ্রাম, এই সংগ্রামের ইতিহাস থাকবে এবং আমরা কোন লক্ষ্যে বুঝতে চাই তার প্রচেষ্টা থাকবে। আর আমাদের গ্রামীণ জীবন নয়, সকল জীবন, নগর জীবন অনেক এখন কাছাকাছি যোগাযোগের কারণে এখন শহরের খাবার, গ্রামের খাবার এক। হিন্দু মুসলিমের বিয়ের খাওয়া দাওয়ার সময় আলাদা আলাদা ছিল, আলাদা রকমের ছিল। এখন একই বাবুর্চি, একই আইটেম, একই ধরনের খাবার, আর পারস্পরিকভাবে পাশাপাশি বাস করবো। একসময় বিয়ের সাথীতে হিন্দু বাড়ির বিয়েতে খুব গণ্যমান্য বিয়েজন মুসলিম পরিবারের লোক ছাড়া আমন্ত্রণ পাইত না। আবার মুসলিম বাড়ির বিয়েতেও দেখা যেত যে একান্ত গণ্যমান্য বিয়েজন হিন্দু দাওয়াত পেত, তাদের জন্য আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিন্তু আজকে কিন্তু নাই। এখন প্রতি বাড়িতে, প্রতি অনুষ্ঠানে হিন্দু মুসলমান, মহিলা, নারী, পুরুষ একই সঙ্গে একই প্যান্ডেলের নিচে পাশাপাশি বসে খাওয়া দাওয়া করে। অর্থাৎ এই যে সংস্কৃতির যে একটা ধারাবাহিক সংযোজন, এটাকে আমি পরিবর্তন বলবো না, সংযোজন। কারণ সংস্কৃতিটা এক জায়গায় বসে থাকে না, এটা নানা দেশের সাথে গ্লোবালি যখন আমরা এখন বাস করি, তখন নানা দেশের সংস্কৃতিও কিন্তু আমার সংস্কৃতির শ্রীবৃদ্ধি করবে বা আমার সংস্কৃতিও অন্যান্য দেশ ঋণ করে দিবে তাদের। তবে হিন্দি ছবির অনেক গান আছে বাংলা গানের সুরে, অনেক গান আছে বাংলা গানের সুরে, ওই গানগুলি গায়। তো সেই কারণে আজকে আমার কাছে ভালো লাগে। অনেকদিন যাবত এটা তো 13তম অনুষ্ঠান, কিন্তু এটি চলছে বোধ মাসব্যাপী। এই যে খুঁজে খুঁজে বের করা এদেরকে, আর কষ্ট করে এখানে আসা, এবং তারা যতটুকু শিখতে পারছে ততটুকু প্রকাশ করার মধ্য দিয়ে তাকে ভবিষ্যতের জন্য তৈরি করা, এটা একটা মারাত্মক ব্যাপার। তো সেই জন্য আমরা বলবো যে আমাদের সংস্কৃতির মধ্যে যেমন পোশাক আশাকের ব্যাপার আছে, আচার আচরণের ব্যাপার আছে, খাওয়া দাওয়ার অভ্যাসের মধ্যে ব্যাপার আছে। আমি যে বাঙালি, আমি যে বাংলাদেশে, এটা আমি যতই আধুনিক হই না কেন, যত বছরই আমেরিকার সময় কাটাই না কেন, যত বছরই আমি জাপানের সময় কাটাই না কেন, কিন্তু আমার যে লালিত যে সংস্কৃতি, সেটা কিন্তু কখনো আমি ভুলে যাব না। আমি কাঁটা চামচের খাবার টেবিলে বসলেও হঠাৎ দেখা যাবে যে আমার খালি হাত দিয়ে আমি খাচ্ছি, অন্যরা হয়তো তাকায় থাকে, তাই না? কিন্তু সেই জন্য বলছি যে সংস্কৃতির আগাম প্রজন্মের মধ্য দিয়ে সংস্কৃতির আগ্রাসন নয়, সংস্কৃতিকে সমৃদ্ধ করার বিষয়টি দেখতে হবে। আর ভারতের ছায়াছবি যত কিছুই দেখেন, ওরা ভারতীয় সংস্কৃতিকে কিন্তু কখনো কখনো কিন্তু বেসিক থেকে সরে যায় না। আলটিমেটলি শুরু থেকে শেষ পর্যন্ত
ওদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে। সেই ছবি যত আধুনিক, যত কিছুই হোক, যতই মানে আনন্দের হোক, যতই বিষাদের হোক, সে কারণেই হাসি, কান্না, বিষাদ, যন্ত্রণা, জীবনের উপলব্ধি অনেক কারণে সৃষ্টি হয়, অভিজ্ঞতা হয়। সেগুলির সমন্বয় কিন্তু একটা জাতির প্রতিফলন করে একটা নাটক, একটা সিনেমা। গান শুধু কিন্তু বিনোদনের নয়, গানের মধ্যে অনেক কথা আছে যে জীবন ব্যবস্থাকে কোনো কোনো মানুষের আকাঙ্ক্ষা বোধকে জাগ্রত করে এবং তাকে উদ্বুদ্ধ করে তার সেই পথটাকে খুঁজে দেওয়ার জন্য, তাই না? আমরা জীবনে অনেক যন্ত্রণা ভোগ করি। আমার একটা গানের লাইন বলবো, এই আকাশকে এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই থাকতো। তো জীবনে যদি যন্ত্রণাই থাকতো তো সুখটা অনুভব করতে পারতাম না। জীবনে যদি অভাবই না থাকতো, অভাব মোচন করে আমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা থেকে বিরত পারতাম না। আমি পথ খুঁজি, যেখানে হোঁচট খাই সেখানে দাঁড়াই, সেখান থেকে সামনের পথটা খুঁজি। এটি হলো কিন্তু আমাদের বিষয়। তো সুতরাং একটা কবিতা লেখা, গান, সেটা যেমন বিনোদন দেয়, তেমন আবার পথ দেখায় জীবনে। তখন পথ দেখায়, সেই পথটা আমি যদি আবিষ্কার করতে পারি, স্মরণ করতে পারি, তখন আমি আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। যদিও ধর্মীয় কিছু গোড়ামির কারণে আমাদের এখানের সাংস্কৃতিক চর্চাটা একসময় থেমেছিল। এই সাংস্কৃতিক চর্চাটা, যে চর্চাটা এখন হচ্ছে, সেটা শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগ কাজ করত। লক্ষণ সেন মুসলিম পরিবার তো প্রশ্ন উঠে না। এমনকি তারা একসময় মেয়েদেরকে স্কুলে যেতে দিত না, পড়তে যেতে দিত না, যে কারণে ব্রিটিশ ভারতে মুসলিমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল। কিন্তু ক্রমান্বয়ে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে যখন আমাদের মধ্যে যে বাঙালিত্ব যে চরিত্রটা ফুটে উঠলো, সেটার মধ্য দিয়ে কিন্তু আমরা আবার সংস্কৃতি ফিরে পেলাম। আজকে নাচ গান শুধু একই সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত না, সকল সম্প্রদায়ের লোকই এটাকে আলিঙ্গন করছে, স্পর্শ করছে, এবং সেই কারণেই এটা আমাদের জাতীয় সংস্কৃতিতে ও বিভিন্ন ধরনের লোক একই সঙ্গে একই কণ্ঠে গান গেয়ে তারা একাকার হয়ে যায় একটা জাতি, তার নাম বাংলাদেশি জাতি। আমরা বাংলাদেশি, এবং উই শুড ফিল প্রাউড উই আর বাংলাদেশি। যেমন ইন্ডিয়ানরা বলে মেরা ইন্ডিয়া, মেরা হিন্দুস্তান, অথচ ওদের 1232টা ভাষা, ওদের 29টা দেশ, সেখানে আলাদা আলাদা সংস্কৃতি থাকার পরেও সম্মিলিত বলে ভারতীয় একটা সংস্কৃতি আছে। আমাদের এখানে সিলেট, চিটাগাং নাকি, তারপরে নোয়াখালীর সাথে খুলনা, যশোরের ভাষা একই বাংলা ভাষার, অনেক গর্বিত, অনেক গর্বিত। কিন্তু তারপরেও কিন্তু বাংলা ভাষা, তারপরেও এটা আমাকে বাংলা ভাষা বলে। সিলেটের লোক কিন্তু বাংলা ভাষাকে অধীন ভাষা বলে না। আমি 1993-তে একটু বাড়িতে সিলেটে একটা ছোট্ট মেয়ে আমাকে বলে, আঙ্কল ডোন্ট স্পিক ইন বেঙ্গলি। তার মনে যে হয় বলে একান্ত। তা আমি বললাম যে তুমি যে সিলেটি মারতাম পারো, হয় সিলেটি তো মারতাম পারি। তার মানে সিলেটি মারতাম পারি মানে বাংলায় মারতে পারে না, কথা বলতে পারে না। তাতে বোঝা গেল ওই শিশুটাও বাংলাটাকে ওদের ভাষা মনে করে না, ওটা ওদের আলাদা ভাষা। তো সুতরাং এই ভাষার আদান প্রদানের মধ্যে দিয়ে, শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে আমরা যখন একসঙ্গে চলি, তখন কিছু গ্রহণ করি, কিছু বর্জন করি, ঠিক কিনা? আমরা তখন শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করি, অর্থাৎ বইয়ের ছাপার অক্ষরে সেই নোয়াখালী, চিটাগাং, সেটাকে সাথে কথা বলে তো দু-আসি লাগে ওদের কথা বুঝতে। তো সুতরাং আমরা কিন্তু ওই যে লেখাপড়ার মধ্য দিয়ে ছাপার অক্ষরে ছাপা বাংলা বা ইংরেজি, সেগুলি পড়তে পড়তে আমরা একটু চেষ্টা করি নাকি সঠিক বাংলাটা বলতে। এই সঠিক বাংলাটা বলতে গেলেও কিন্তু নোয়াখালীর লোকের সঠিকভাবে বলবো, নোয়াখালীর একটা টান আসবে। সিলেটের যত ভালো ইংরেজি বলবো, সিলেটের একটা টান আসবে, বোঝা যাবে তারপরে সিলেট। এবং ভদ্রলোক সিলেটি একটা সুন্দর করে বাংলায় কথা বলার পরে বলো, আমি যে বাংলা বললাম শুদ্ধ করিয়া, তুমি ভাবো না যে আমি বাঙালি, আমি সিলেটি। অর্থাৎ এই যে প্রাউডনেস অফ
ফর ওন ল্যাঙ্গুয়েজ, এটাও আমাদের দেশকে নিয়ে, আমাদেরকে সংস্কৃতিকে নিয়ে আমাদেরকে প্রাউড ফিল করতে হবে, গর্ববোধ করতে হবে এবং গর্বিত জায়গায় পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখবে। তার জন্য কিছু কারিগর লাগবে যারা নির্লসভাবে পরিশ্রম করবেন, আড়াল থেকে তাদেরকে তুলে ধরবেন, তাই না? একটা ছায়াছবির মধ্যে আমরা অভিনেত্রী দেখি, কিন্তু পর্দার অন্তরালে কত মানুষ কাজ করে, পরিচালক, আবহ সঙ্গীত, তারপরে সঙ্গীত দেখি, কণ্ঠশিল্পী, তারপরে তার সঙ্গীতের পরিচালক, কত মানুষের পরিশ্রমের ফলে গুটি কয়েক লোককে পর্দায় চিনি, তাদেরকে চিনি, কিন্তু তাদেরকে যারা সৃষ্টি করে তাদেরকে কিন্তু আমরা খুঁজে নেই না। এইরকম কিছু লোক খুঁজে নেওয়া দরকার, যারা গোটা সমাজে আমাদের হারানো সকল ঐতিহ্যকে পুনরুদ্ধার করা এবং সেটা আধুনিকরণের মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, যাতে আমাদের, যেমন এখন বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হয়ে গেছে, তাই না? তো এখন বিদেশি কোম্পানিরা মোবাইল বানায়, ওখানে আরবিতেও করা যায়, মেসেজ টাইপ করা যায়, ইংরেজিতেও করা যায়, ট্রান্সলেশন করা যায়, আবার বাংলায়ও করা যায়। অর্থাৎ চাহিদা অনুযায়ী প্রত্যেকটা কোম্পানি যখন একটা তৈরি করে, এখন বাংলাকে কিন্তু তারা উপেক্ষা করতে পারে না। এই বিষয়টা আমরা অর্জন করতে পারছি। আমার মনে হয় যেহেতু আমি এই জগতের লোক না, এই সম্বন্ধে আমার বেশি বলাটা বাহুল্যতা, এবং আমার এখানে শিখার আছে ছোট ছোট শিল্পীদের মধ্যে থেকে যে প্রতিভা আমি দেখি, আমি মাঝে মাঝে একটু অবাক হই, এত প্রতিভা আছে তারপরে কেন আমরা স্বয়ংসম্পূর্ণ না, অর্থাৎ আমাদের কারিগরের অভাব আছে। তা আমাদের হুমায়ুন কবিরের মতো এমন যদি আরো আরো উদ্যোগী লোক আর থাকে, তাহলে আমাদের সংস্কৃতিটাকে পরিপূর্ণ এবং আমাদের যা কিছু আছে তারা প্রকাশ করতে পারবো, দৃশ্যমান করতে। সবাই ভালো থাকবেন যারা অংশগ্রহণ করছেন, যে সকল শিশু, কিশোর এবং তাদের অভিভাবক, মা বাবা, কোনটা এই শিশুদের মাঝে খুঁজতে হবে নতুন বাংলাদেশের ঠিকানা। আমি যা বলতে চাই সেটা আমি না বলে এটা হুমায়ুন বলছে, ঠিক আছে? আমার মনে হয় এই লেখার মধ্যে যা আছে সে কথাগুলোই মোটামুটি বলা হয়েছে। কিছু রাজনৈতিক কথা আছে সেগুলো হয়তো আমি বলি নাই, সেটা যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আছে, যেখানে এখানে যেমন ফ্যাসিস্ট সরকার অটোপাস কথা, অর্থাৎ বিনা পরীক্ষায় মাঝে মাঝে বলে হয়ে থাকে। এটা একটা মানুষের জন্য খুব লজ্জার বিষয় যে আমি পরীক্ষা না দিয়ে অটোপাস করলাম, কিন্তু আমি মেধাটাকে তুলনামূলকভাবে বুঝতে পারলাম না যে আমি মেধাবী হিসেবে কতটুকু। এইটা আমার জীবনে আমি একটা ভালো বছর বিশেষ পরীক্ষা দিতে গিয়ে তা আমাকে যুদ্ধের যন্ত্রপাতির কথা জিজ্ঞেস করে, আমি অস্ত্রের নাম, তাই মুখের দিকে তাকে থাকলাম। তারপরে আমি চেয়ারম্যানকে বললাম যে আপনার সাথে করবে না কেন? আর বললাম যে আমার অগ্রসর যারা নাকি ক্যাডার সার্ভিসে আসতো, একসময় আইসিএস, পরে সিএসপি, পিসিএস, মানে এটা সুপিরিয়র জব। সেখানে আমি দেখতাম পোশাক পরা, জুতো পরা, টাই পরা, পায়ে আঘাতে কীভাবে স্টেপ দেয়, এগুলো সব দিকে যাচাই করা হলো। তারপরে তো লেখাপড়ার মান, মেধা করতো। তা আপনি আমাকে জিজ্ঞেস করছেন যুদ্ধের স্টাইল কি, রিভলভার কি, তা আপনি কি সময় দেন? আমি কাগজ নিয়ে আসবো, সবগুলো দেখাবো। আমরা আমার সাথে চলেন, আপনারা দেখাবো না। আমি এখানে মুক্তিযুদ্ধ হিসেবে প্রমাণিত করতে আসি নাই, আমি আসছিলাম আমি মেধাগতভাবে এই জবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, প্রশাসনে হোক, ফরেন সার্ভিসে হোক, এডুকেশন হোক, সেখানে আমি যোগ্যতা অর্জন করছি কি না। তখন তিনি খুব চুপ হয়ে গেল। তা আমি তখন বললাম, পরের দিন আবার ডাকলো, আমি না আপনি আমাকে চিঠি দিবেন না, বিকজ আই নো মোর ইন্টারেস্টেড ফর জব। আমি জীবনে চাকরি করব না, আমি রাজনীতি করব, মানুষের কথা বলবো, মানুষের সুখ দুঃখের সাথে একাত্ম, রাষ্ট্র গঠন করব, রাষ্ট্রকে সুন্দর করব, বসবাসের উপযোগী করব। সেই কারণেই আমি
খুঁজে পেয়েছিলাম যে জিনিসটা জিয়াউর রহমানের মধ্যে। সেই কারণেই জিয়ার প্রতি আস্থা নিয়ে আমি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি জন্মের আগে রাজনীতি শুরু করি জাতীয়তাবাদ। কারণ জাতীয়তাবাদ মানে দেশপ্রেম। যার দেশপ্রেম নাই, যে সুবিধাবাদী, সে জাতীয়তাবাদী হতে পারে না। অর্থাৎ আমার জাতির উপর আঘাত আসলে, আমার জাতির সংস্কৃতির উপর আঘাত আসলে আমি যদি প্রোটেক্ট না করতে পারি আর যদি প্রতিবাদ না করতে পারি, তাহলে আমি জাতীয়তাবাদী না, আমি সুবিধাবাদী। আর ওই জাতীয়তাবাদীর চেতনা বোধ সৃষ্টি হয় সাংস্কৃতিক জঙ্গনে, যখন আগ্রাসী শক্তির কারণে আমার সংস্কৃতি হুমকির সম্মুখীন করে, তখন সাংস্কৃতিক কর্মীরা মাঠে নামে। ঠিক আমার দেশের সীমান্তে আক্রমণ হলে আমার সারা জাতি কি করে প্রোটেস্ট করার জন্য ইমোশনালি তার ইমোশনটা প্রকাশ করে। সেটাই কিন্তু জাতীয়তাবাদের লক্ষণ, যে সে দেশপ্রেমী। এক মুহূর্তের মধ্যে একটা জাতিকে একত্র করে ফেলে, যেমন ৭১ শহীদ জিয়ার ছোট্ট ডাক, কি ডাক? স্বাধীনতা। আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। এই একটা ডাকে কিন্তু দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা আমাদের মাতৃভূমিকে পাখানাদার মুক্ত হাত থেকে মুক্ত করার জন্য আমরা জীবনপণ বাজি রেখে আমরা মাঠে নেমে গেছি। এটি হল কিন্তু জাতীয়তাবাদের মূল মন্ত্র। দোজ হবে, হ্যাঁ, মানে যে দেশকে ভালোবাসে, দেশের প্রতি যার কমিটমেন্ট আছে, সেই হল সত্যিকার করতে একজন জাতীয়তাবাদী। আর এই জাতীয়তাকে শক্ত অবস্থানে নেয় জাতি নানাভাবে যখন বিজাতীয়তা দ্বারা আক্রান্ত হয়, তখন জাতি একত্রিত হয়ে তার মাতৃভূমি, তার ভাষা, তার সংস্কৃতি, তার ধর্ম, এই সব কিছুকে সে রক্ষা করতে চেষ্টা করে। এটি এই কারণে আমি জিয়াউর রহমানের ভালোবাসি, অন্তর থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং টিল দ্য ডেথ আমি জিয়াউর রহমানের জীবন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনায় তার যে ছিল সততা, নিষ্ঠা এবং সাংস্কৃতিক অঙ্গনও তার চরম ছিল দুর্বলতা। তিনি একটি সেবা করতেন না একটা গান না দিয়ে, অর্থাৎ একটা দেশ তো বোধ গান। কারণ তিনি যে মায়ের ঘরে জন্ম নিয়েছেন, জাহানারা এবং রানী, একসময় ব্রিটিশ ভারতে আকাশবাণী কলকাতার নিয়মিত নজরুল গীতির গায়িকা। পরবর্তীতে চাকরির কারণে তিনি করাচি বেতার থেকে নিয়মিত গান গেতেন, নজরুল গীতিতে শ্রেষ্ঠত্ব অর্জন করছিলেন জাহানারা বেগম রানী, জিয়াউর রহমানের মা। তাহলে নিশ্চয়ই শিশু জিয়া মায়ের করে গান শুনেছেন। সেই কারণেই অস্ত্র হাতে যুদ্ধ করতে গিয়েও মায়ের কণ্ঠটা তার হৃদয় থেকে হারিয়ে যায়নি। দেখতে খুব কঠোর মানুষ ছিল, কিন্তু তিনি সবসময় এনজয় করতেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে বলতেন। সেই কারণে তিনি নতুন করে আসর পৃথিবীতে চালু করলেন, যে নতুনদের সুযোগ দাও, গড়ে তোলো ওদেরকে। সেই নতুন করে আসর থেকে অনেক শিল্পীর সৃষ্টি হয়েছে, অনেক সৃষ্টি কিন্তু এখন জিয়াউর রহমানকে গালাগালি করে, কিন্তু তারপরে বলতে হবে সৃষ্টি সুখের উল্লাসে জিয়াউর রহমান যে মন ছিল তিনি সৃষ্টি করে গেছেন। সেই সৃষ্টি তার বিরুদ্ধে বলুক আর যাই বলুক, বা তাকে সৃষ্টি করছেন, সেটা শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে, এটা তো সত্য। সেই কারণে সব সৃষ্টি আপনার কাজে লাগবে না, কিন্তু সব সৃষ্টি কিন্তু কি যে যে জগতে সৃষ্টি হবে সেই জগতে সে অবদান রাখবে। আমার মনে বেশি সময় নিলাম, অনেক শিল্পী গান শুনতে হতো এতক্ষণ। আপনারা যারা জাজেস আছে, তাদেরকে যারা সংগঠক আছে, যারা ওই তো জাজেস মানে তো বিচারক মন্ডলী, তারা তো খাতা দেখবে কি বাইস্ট হবে না নাকি, আর তাদেরকে তো কানে কানে বাইশ করার সুযোগ নাই। তারা কানে যেটা শুনবে, তারা যতটুকু বুঝবে গানের স্বরলিপি, ব্যাকরণ, কে গানে আমি শুনতে দেবো তো গান তো ভালো গেত, সে বাক্য কেন, কিন্তু ভালো গাওয়ার মধ্যে যে উপস্থাপনার মধ্যে যে তার গলার
স্কেলটা কখন উঁচা নামার মধ্যে একটু সঠিক হয় না, সেটা তারা বোঝে, সেগুলি তারা মার্ক দেয় এবং পরবর্তী তাকে বুঝেও দেয় অনুষ্ঠানে, তোমার এই জায়গাটা আবার দাও, এই জায়গাটা কিন্তু কিন্তু শ্রোতারা কিন্তু তার ভুলটা করতে পারেনি। তো আমার মনে হয় সে যারা বিচারক আছেন তারা নিখুঁতভাবে সেই বিষয়গুলি দেখবে যে বেসিক কনসেপ্টটা সঠিক বুঝিকে হয় না, তার উপরে তারা নম্বর দিবে এবং যে হেরে যাবে সেও যেন না মনে করে তারপরে জাস্টিস হয়েছে, যে হেরে যাবে প্রতিযোগিতায় সেজন্য না বলে বিচারকরা আমার উপরে জাস্টিস করছে, সেই দিকটা খেয়াল রেখে বিচারক মন্ডলী সিদ্ধান্ত দিতে হবে, বাছাই করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যাশা পূরণ হোক, বাংলাদেশের মানুষ সুখ, স্বস্তি, শান্তি, একটি গণতান্ত্রিক পরিবেশ যেখানে আমরা মিলেমিশে থাকতে পারি।